হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। হাইপার মানে উচ্চ, বেশি। এটা আমরা এর সিনারিওটা দেখব, পজিশন দেখব, তারপরে লক্ষণ দেখব। এর সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব এবং সবশেষে যদি সময় পাই হোমিওপ্যাথিক কোন মেডিসিন গুলো আমরা কমনলি ইউজ করে থাকি, কোন ক্ষেত্রে আমরা মেডিসিন গুলো ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, বলা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে 40% প্রাপ্তবয়স্ক মানুষ এই উচ্চ রক্তচাপে ভোগে, হাইপার টেনশনে ভোগে, যাকে আমরা বিপি বলি, ব্লাড প্রেশার। স্ট্রোক এবং হৃৎপিণ্ডের অসুখের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ বিষয় উচ্চ রক্তচাপ। স্ট্রোক ও হৃৎপিণ্ডের অসুখের 64% স্ট্রোক এবং 49% করোনারি হৃৎপিণ্ডের অসুখের সাথে পাওয়া গেছে এর সম্পৃক্ততা। এটা জাস্ট একটা ডেটা। বাংলাদেশে 11 থেকে 18% প্রাপ্তবয়স্ক মানুষ এবং 40 থেকে 65% বৃদ্ধ মানুষ এই রোগে ভোগে। 2010 সালের জরিপে দেখা গেছে শহরাঞ্চলের 21.1% এবং গ্রামাঞ্চলের 15.9% পুরুষের উচ্চ রক্তচাপ রয়েছে। শহরাঞ্চলে 18.8% এবং গ্রামাঞ্চলে 15.9% নারীর রয়েছে এই রোগ। তাহলে শহরাঞ্চলের মানুষের বেশি, কারণ শহরাঞ্চলের মানুষ যেহেতু মেন্টাল এক্সারশন বেশি করে। যারা মস্তিষ্কের কাজ করে, মেন্টাল এক্সারশন করে, তাদের সাধারণত এই ধরনের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর ইনসোমনিয়া, বেশ কিছু আছে, এগুলো তাদের বেশি দেখা দেবে। উচ্চ রক্তচাপে ভালো চিকিৎসা সহজলভ্য থাকা সত্ত্বেও সারা পৃথিবী জুড়ে নিয়ন্ত্রণের হার অত্যন্ত কম। যাই হোক, এর নিয়ন্ত্রণটা মূলত বেশি জরুরি। এগুলো আমরা আলোচনা করব, দেখবো ইনশাল্লাহ। প্রায় প্রায় 1/3 32.9% প্রাপ্তবয়স্ক মানুষ কখনো তাদের রক্তচাপ পরিমাপ করেননি। কি ইন্টারেস্টিং। আবার বলি, প্রায় 1/3 প্রাপ্তবয়স্ক মানুষ কখনো তাদের রক্তচাপ পরিমাপ করেননি। উচ্চ রক্তচাপের মাত্র অর্ধেক রোগী 52.9% ওষুধ সেবন করেন। আচ্ছা, হোয়াট ইজ উচ্চ রক্তচাপ মানে হাইপার টেনশন? হাইপার টেনশন, যার আরেক নাম উচ্চ রক্তচাপ, একটি রোগ যখন কোনো ব্যক্তির রক্তের চাপ সব সময়ের স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে। হাইপারটেনশনকে প্রাথমিক, আবশ্যিক হাইপারটেনশন অথবা গৌণ হাইপারটেনশন শ্রেণীভুক্ত করা হয়। প্রায় 90 থেকে 95% ক্ষেত্রেই প্রাথমিক হাইপারটেনশন বলে চিহ্নিত করা হয়। উচ্চ রক্তচাপের কোনো উল্লেখযোগ্য কারণ কোনো চিকিৎসা শাস্ত্রে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ যদি সব সময়ের জন্য থাকে তাকে উচ্চ রক্তচাপ বলে। তারপর কিছু কারণ এখানে বর্ণনা করা হলো। যে সকল কারণ উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়িয়ে তোলে সেগুলো: বেশি লবণ গ্রহণ, সোডিয়াম ক্লোরাইড বেশি গ্রহণ, অতিরিক্ত মেদ, ওবেসিটি, যেটা কাজের চাপ, এই কাজের চাপ কিন্তু ফিজিক্যাল না, মেন্টাল কাজের চাপ, মদ্যপান অর্থাৎ অ্যালকোহলিজম, পরিবারের আকার। এখানে পরিবারের আকারটা ছোট বড় দুইটা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এটা পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান। ঠিক আছে? আচ্ছা, অতিরিক্ত আওয়াজ এবং ঘিঞ্জি পরিবেশ থাকা। অতিরিক্ত আওয়াজ এবং ঘিঞ্জি পরিবেশ শহরে, বিশেষ করে ঢাকা, আরো যারা পুরান ঢাকায় থাকে, এই যে ইকবাল স্যার যে অঞ্চলে বসবাস করে, ওই যে সামনে যেটা বললো স্যারের সামনে যে কি জেনেভা ক্যাম্পাসে, এসব জায়গায় অতিরিক্ত আওয়াজ এবং ঘিঞ্জি পরিবেশে, তবে আওয়াজ এটা বেশি ক্ষতি করে। উচ্চমাত্রা লবণের হার ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ধারণা করা হয় প্রায় 60% রোগী লবণের ব্যবহার দ্বারা প্রভাবিত হন। লবণ, অনেক রোগী আছে দেখবেন লবণ ছাড়া আমি খেতেই পারি না। ঠিক আছে? কি গ্রাম আর শহর। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলা হচ্ছে যে এখন পর্যন্ত উচ্চ রক্তচাপে গবেষণার জন্য 50টির অধিক জিনকে চিহ্নিত করা হয়েছে এবং এই সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। বৃক্কের উচ্চ রক্তচাপ বৃক্কজনিত অসুস্থতার কারণে ঘটে থাকে। এক্ষেত্রে বৃক্কের কলাসমূহের মধ্যে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, কারণ রেনিন অ্যানজিওটেনসিন
সিস্টেমের প্রধান অথবা শাখা ধমনী সমূহ সংকীর্ণ হয়ে পড়ে। যদিও উচ্চ রক্তচাপ আলাদাভাবে কোনো অসুস্থতা নয়, কিন্তু প্রায়ই এর চিকিৎসা প্রয়োজন হয়, কারণ শরীরে অন্যান্য অঙ্গের উপর এর স্বল্প থেকে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। বিশেষত স্ট্রোক, হার্ট ফেইলার, হৃদক্রিয়া বন্ধ, চোখের ক্ষতি এবং বৃক্কের বিকলতা ইত্যাদি রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। যদিও খুব সামান্য গর্ভবতী মহিলায় উচ্চ রক্তচাপ অনুভব করেন, কিন্তু শতকরা 10% পর্যন্ত গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপের শিকার হন। রোগের প্রকারভেদ এখানে বলতেছে যে কোনো সুনির্দিষ্ট বিন্দু নেই যখন রক্তচাপ বিবেচনা করা হয়। উচ্চ সাধারণভাবে বলা হয় যদি কোনো একজনের রক্তচাপ 140/90 মিলিমিটার পার মার্কারি অথবা উপরে থাকে চাপের একটি একক উভয় বাহুতে, তাহলে তার উচ্চ রক্তচাপ বলা যেতে পারে। এটা কিন্তু বয়স ভেদে ভেরিয়েবল। এই সাম্প্রতিক প্রতিবেদনের হিসাবে 139/89 রক্তচাপ থেকে 120/80 এটাকে মূলত সংজ্ঞায়িত করা হয়েছে প্রি হাইপারটেনশনের ক্ষেত্রে। প্রি হাইপারটেনশন একটি রোগ নয়, কিন্তু আশঙ্কা করে যে কোনো ব্যক্তির উচ্চ রক্তচাপ বিকশিত করার একটি যথেষ্ট সুযোগ রয়েছে। ডায়াবেটিস মেলিটাস অথবা কিডনি রোগীদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে 130/80 এর অধিক রক্তচাপের ঝুঁকি হিসেবে বিবেচনা করা উচিত এবং তাড়াতাড়ি চিকিৎসা হওয়া উচিত। আমরা নরমালি আমাদের যে বিপি মেশিন আমরা ধরে থাকি 120/80। আমি হচ্ছে LR2K নাকি L2KR নাকি যেন আছে না জাপানি, সেটা ইউজ করি এবং সেটা ম্যানুয়ালটা ইউজ করি। তো এবং এই মেশিনটাই দেখবেন সারা বাংলাদেশে বেশি ব্যবহৃত হয়, বিশ্বব্যাপীও তাই। আচ্ছা, আর বিপি যারা মাপতে জানেন না, ব্লাড প্রেশার, তারা চেম্বার খুলবেন না কাল থেকে। আগে শিখবেন, তারপর চেম্বার খুলবেন। কথা লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, ডিজিটাল বিপি গুলোর কি অবস্থা স্যার? এগুলো পার্ট সঠিক ডিজিটাল বিপিতে অনেক সময় এটা ভেরিয়েবল হয়। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমি বড় বড় ডাক্তার যতই দেখছি সব চেম্বার সব সাধারণত এইটাই ব্যবহার করে থাকে, ম্যানুয়ালটা LRK2 এটাই সবচেয়ে ভালো, জাপানিটা। আরে ডিজিটালে এক একবার এক রিডিং আসে। অটোটা অনেক সময় ভুল আসে, ডিজিটালটা ভুল আসে অনেক সময়। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আর বিপি আমি সাধারণত বাম হাতে মেপে থাকি। আচ্ছা, বিপি নিয়ে একদিন একটা ক্লাস করা যাবে, অসুবিধা নেই। এখন প্রাইমারি এটা এগোতে থাকি। হ্যাঁ, রোগের লক্ষণ ও উপসর্গ। অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই, আবার অনেকে উপসর্গ আছে। কিছু লক্ষণ থাকতে পারে, যেমন মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, বমি। মাথা ব্যথা থাকে, প্রায় দেখা যায় ঘাড়ে ব্যথাটা প্রায় দেখা যায়। অবশ্য ঘাড়ে ব্যথা বিপি যদি হাই হয়, হাইপার হয়, তখন বেশি দেখা যায়। আবার কখনো লো প্রেসারেও দেখা যায়, ঘাড় টনটন করে। আর বমি ভাব সাধারণত হাইপার টেনশন হয়। জটিলতা জটিলতা তো এর আগে বলা হয়েছে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখের সমস্যা, কিডনির সমস্যা। উচ্চ রক্তচাপের কারণে মূলত 4টি অঙ্গেরই ক্ষতি হতে পারে, যেমন হার্ট, বাম নিলয় বড় হয়ে যাওয়া, বাম নিলয়ের ফেইলার, রক্ত স্বল্পতার জন্য হার্টের রোগ, রক্ত সংবহনতন্ত্র, আর্টিক ডিসেকশন এবং আর্টিক অ্যানিউরিজম হতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে সেরিব্রাল হেমোরেজ, মস্তিষ্কে রক্তক্ষরণ, মস্তিষ্কে থ্রম্বোসিস, TIA, রেটিনার প্রদাহ ইত্যাদি প্রবলেম হতে পারে। ল্যাবরেটরি পরীক্ষা করব আমরা কিভাবে? হাইপারটেনশনের অবস্থা নির্ণয়ের জন্য নিয়মিত রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হলে ধরে নেওয়া হয়। সাধারণত এক সপ্তাহের বিরতিতে কমপক্ষে 3 বার মাপা লাগে। সঠিক চাপ মাপার জন্য কয়েকটি নিয়ম মানা জরুরি এবং অন্যান্য যে সকল বিষয় রক্তচাপ প্রভাবিত করে সেগুলো বিবেচনা করা প্রয়োজন। যেমন রক্তচাপ মাপার কমপক্ষে আধা ঘন্টা আগে থেকে ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং ক্যাফিন গ্রহণের কমপক্ষে 1 ঘন্টা পরে মাপা লাগবে। আর ক্যাফিন মানে কফি খাওয়া। দুশ্চিন্তামুক্ত অবস্থায় মাপ জরুরি, তা কখনোই সম্ভব হয় না। আস্তিনের আকারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে ঘুরে যাওয়া উচিত এবং উপরের বাহুর 2/3 ঘিরে ফেলা উচিত। কমপক্ষে 5 মিনিট সময় বসা অবস্থায় থাকা উচিত। এত কিছু মেনটেন করা সম্ভব হয় না। আচ্ছা,
বলা আছে প্রস্রাব পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরীক্ষা, সিরাম পটাশিয়াম, সিরাম ক্রিয়েটিনিন, রক্তে ইউরিয়া, ইসিজি এবং বুকের এক্সরে, এসব পরীক্ষা করে দেখা যেতে পারে। ঠিক আছে। আর যাদের বিপি হাই বিপি দেখবে তাদের হার্ট ম্যাক্সিমাম বড় থাকে, ম্যাক্সিমাম সবারই বড় থাকবে। চিকিৎসা চিকিৎসা আমরা পরে দেবো। ঠিক আছে। এর সাথে আরো বেশ কিছু আমরা এই জিনিসটা আমি একটু বলে রাখি, হয়তো মনে থাকবে না তবু বলি। সাধারণভাবে প্রচলিত যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, যেমন বেটা ব্লকার হিসাবে মেটোপ্রোলোল, তারপরে এটিনোলল, এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে এগুলো বললে কি মনে থাকবে? মনে থাকবে না। এই আলফা ব্লকার হিসেবে সাধারণত প্রোজোসিন এবং টেরাজোসিন ইত্যাদি মেডিসিন গুলো, এগুলো সব জেনেরিক নেম, তো এগুলো শুনে অবশ্য লাভ হবে না। আচ্ছা, এখন এটা প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? চিকিৎসা আমরা হোমিওতে পড়ে যাচ্ছি। মৃদু উচ্চ রক্তচাপ সাধারণত খাদ্য নিয়ন্ত্রক, ব্যায়াম এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সারিয়ে তোলা যায়। ফল, শাকসবজি, স্নেহবিন, দুগ্ধজাত খাদ্য এবং নিম্ন মাত্রার লবণ ও তেলের খাদ্য উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীর রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত হালকা ব্যায়াম রক্ত চলাচল উন্নতি করে এবং রক্তচাপ কমিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া পরিবেশগত চাপ, যেমন উঁচু মাত্রার শব্দের পরিবেশ বা অতিরিক্ত আলো পরিহার করাও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী হতে পারে। আচ্ছা, তাহলে এটা প্রতিরোধ করাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমতির মতো কাজ হবে। এখানে ঘরোয়া পদ্ধতিতে কিছু বলতেছে, এটা একটু শুনে রাখি, আমরা দেখি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় ডাক্তার আর ওষুধের উপর নির্ভর করে থাকি। আবার আমরা চাইলে ঘরোয়া ভাবেও খাবারে বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটা আমাদের রাজীব আহমেদ এখানে কয়েকটা ক্লাস নিয়েছে, সে কিন্তু বারবার বলছে, হ্যাঁ, মানে জীবন আচরণ। ঠিক আছে। সবজি, মাছ ও মুরগির মাংস আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কিন্তু লাল মাংস, বিশেষ করে গরুর মাংস, রক্তচাপ বাড়ায়। তাই প্রতিদিনের খাবারে প্রচুর শাকসবজি ও মাছ রাখুন। রসুন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে। অনেক ধরনের খাদ্য তৈরিতে রসুন একটি বিশেষ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। প্রতিদিন এক টুকরো রসুনের অনেক উপকারিতা আছে। রসুন যেহেতু আসলো, তাহলে একটা কেস বলে নেই। কেস কি, এই 100টার ভিতরে আপনি 99টাই ফল পাবেন। এটা বেশি হাই বিপি নিয়ে আপনার চেম্বারে এসছে, মাফলেন, অ্যাস্টনিস্ট হয়ে যাচ্ছেন আপনি, এত বিপি, মনে করেন 190/110, হ্যাঁ, কি করবেন? ইনস্ট্যান্ট তাকে হচ্ছে অবশ্যই ডাক্তার কাছে যেতে পরামর্শ দেবেন। তবে ওই মুহূর্তে আপনি যেটা করবেন, আপনার রুমে যদি চেম্বারে যদি অ্যালিয়াম স্যাটাই বা মাদার টিংচার থাকে, অ্যালিয়াম স্যাট অর্থাৎ রসুনের মাদার টিংচার সামান্য পানির সাথে 20 থেকে 30 ফোঁটা মিশিয়ে দেবেন, খাইয়ে দেবেন। আবার 10-15 মিনিট মানে 20-30 মিনিট খাইয়ে দেবেন, ইনশাআল্লাহ কমে যাবে। ঠিক আছে। আর সেই সাথে আপনারা গ্লোনোনাইন অথবা বেলাডোনা ইউজ করতে পারেন। জি, এবং এটা প্রমাণিত। এই গত 3 দিন আগেই আমাদের এখানে মিজান ভাই আছে নাকি, ডাক্তার মিজান, ওনার ওয়াইফের হচ্ছে ডেলিভারি হয়েছে। আর সেই ডেলিভারি হওয়ার কারণে না, হঠাৎ করে তার বিপি বাড়ছে, তো ঘাড় টনটন করতেছে ইত্যাদি। আমাকে বললো যে আমি কি করবো, আমি বললাম যে অ্যালিয়াম স্যাট খাইয়ে দেন। উনি 2 বার খাইয়েছে, আর গ্লোনোনাইন 3-4 বার খেয়েছে। 30, আল্লাহর রহমতে ভালো আছে, প্রেশার কমে গেছে। জি, ইয়াসিন স্যার সংক্ষেপে প্রশ্ন করবেন। জি স্যার, ওই যে পেঁয়াজ রসুনের কথা যখন উঠলো স্যার, এই যে মাংসের মধ্যে আস্ত রসুন দিয়ে রাখছিল, এটা আমার ভাইজি এটা খেয়ে ফেলছিল, ভাইয়ের মেয়ে। তাই ওর একদম ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছিল। এক্ষেত্রে স্যার একটু বলবেন। ওর বয়স কত? স্যার বয়স 9। আচ্ছা, পৃথিবীতে 2টা রোগের ওষুধ খুব বিরল, নেই বললেই চলে। একটা হচ্ছে ঘুম কমানো আর প্রেশার বাড়ানো। বুঝতে পারলাম আমি? ঘুম কমানো আর প্রেশার বাড়ানো, এ জায়গায় ফুড ম্যানেজমেন্ট। ঠিক আছে স্যার, ম্যানেজমেন্ট আর প্রেশার বৃদ্ধির ক্ষেত্রে ফুড ম্যানেজমেন্ট। আর আরো কারো অভিজ্ঞতা থাকলে আমরা একটু পরে শুনি। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার লোমের ডোজটা কিরকম স্যার? লোমের 30 আবার ডোজ। তো এতক্ষণে অরিন্দম কইল বিষাদে তু বাবার দাদা তুমিও,
এতদিন থাকার পরে বলছেন ডোজ আপনার হাতের কাছে যা থাকবে। সেদিন আমি বলছিলাম, আবার বলতেছি, 30 দেবেন, 200 দেবেন, আপনার কাছে 50 এম ছাড়া নেই। এখন কি করবেন? দেবেন না? রোগীর গ্লুনাইন দেবেন না? তাহলে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি কি করে দেবেন? 100 ml পানির বোতলে একটা ইয়ে দেবেন, গ্লুনাইন দেবেন। দেওয়ার পরে ওটা যাই মিশে যাবে, কয়েকটা ঝাঁকুনি দেবেন, দিয়ে সব ফেলে দেবেন ওষুধ। ঠিক আছে? ওষুধ সব স্যার। ফেলে দেবেন, বোতল একেবারে শূন্য করে ফেলবেন। আবার ঢুকাবেন, সিম্পল পানি ঢুকাবেন, 90 ml পানি নেবেন 100 ml বোতলে। আবার 4-5টা ঝাঁকি দেবেন, আবার বোতলে সব পানি ফেলে দেবেন, আবার আবার পানি ঢুকাবেন, একদম পিওর পানি। এবার তাকে 5টা করে ঝাঁকুনি দিয়ে পরপর 3 বার খেতে দেন। ঠিক আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। ইকবাল স্যার বলেন। স্যার, গত মাসে স্যার একটা রোগী আসতে আসে বলে, ডাক্তার সাহেব আমার মলদ্বারে মারাত্মক জ্বালা। বসে আছে আমার বাম পাশে, দেখি দূর পা খালি নাড়তেছে। আমি বললাম, আপনি পা নাড়েন কেন? বলে, আমি মলদ্বারে পায়খানা করার পর থেকে তীব্র জ্বালা করতেছে, এই 2 পা দিয়ে যখন চাপ দেই আমি আরাম পাই। আমি বললাম, তাই নাকি? 54 বছর বয়স। তারপরে বলতেছে আমি ওই জায়গায় কাপড় গরম করে দিয়ে লাগাই দিই, মলদ্বারে আরাম পাই। আমি স্যার রেপার্টরি করতে গিয়ে দেখলাম ক্যান্সারিস। এখন দেখি ক্যান্সারিস আমার কাছে 04। আমি ক্যান্সারিস 100 ml এর মধ্যে একটা দানা দিলাম 04 দিয়ে ওনারা বললাম, এটাকে আপনি 20টা করে ঝাঁকি দিবেন, সব ফেলে দিবেন, আবার পানি ভরবেন। আবার বলতেছে এটা কি আদৌ কাজ করবে? আমরা 4 বার ফেলবেন, 5ম বার থেকে আপনি ওষুধ খাবেন। আর আপনি আমার কাছে আসবেন আগামীকালকে, 15 মিনিট পর 4 বার খাবেন। অবাক কাণ্ড স্যার। কালকে এসে বলে, ডাক্তার সাহেব পানি ফেলে দেওয়ার পরেও যে ওষুধে কাজ করে এই প্রথম দেখলাম। আচ্ছা, আপনার কথা সমর্থন করলাম স্যার। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। জি, আচ্ছা, এবারে হার্ট সম্পর্কে বেশ কিছু তথ্য মানে লেটেস্ট গবেষণা থেকে বলতেছি, তারপরে আমরা যাচ্ছি, কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, তো এগুলোকে জেনে রাখা দরকার। বলা হচ্ছে যে লেটেস্ট গবেষণা বলতেছে আপনি যত বেশি পড়াশোনা করবেন আপনার হার্টের সমস্যা হবার ঝুঁকি তত হ্রাস পাবে। ক্লিয়ার? যারা লেখাপড়া করে তার ঝুঁকি হ্রাস পাবে। একটি স্বাভাবিক হার্টের আকার একটি $1/2 সমান। এমনি সাধারণ তথ্য দিয়েছে এখানে কিছু। প্রথম যখন হার্টে পেসমেকার বসানো হয়েছিল তার আকার আকৃতি ছিল ওয়াল সকেটের মতো, মানে বড় ছিল অনেক। হাসি খুশি ও শক্তিশালী অনুভূতির কারণে হার্টের সমস্যা অনেকাংশে দূর হয়। যারা বেশিরভাগ সময় হাস্যোজ্জ্বল থাকে তারা হার্টের ঝুঁকি হতে মুক্ত থাকে। বছরে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয় বড়দিনে, অর্থাৎ 25 ডিসেম্বর, এরপর 26 ডিসেম্বর ও ইংরেজি নববর্ষে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি। কেন বলেন তো 25, 26 এবং পয়লা কেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি? আতশবাজির কারণে স্যার। আর অ্যালকোহলিজম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যালকোহলিজমের কারণে মদ খাই। আচ্ছা, প্রথম হার্টের টিস্যু 4 সপ্তাহের মধ্যে যত দ্রুত সম্ভব বিট করা শুরু করে। 4 সপ্তাহের মধ্যে। পৃথিবীর সবচেয়ে বড় হার্টের অধিকার প্রাণী নীলতিমি। এগুলো তো প্রয়োজন নেই। একদিনে হার্টে বিট দেয় 1 লক্ষ বার। আচ্ছা, প্রতিদিনের ব্যায়াম হার্টকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে। ফিজিক্যাল এক্সারসাইজ। এজন্য দেখেন আপনি যাই করেন না কেন, আব্দুল মান্নান স্যার কিন্তু সকালবেলা হাঁটবেই, যতই আপনি ইয়ে করেন। আচ্ছা, হার্টের সমস্যা শরীরের সবচেয়ে বড় রোগ। আচ্ছা, আমরা হার্ট এবং কিডনি এই দুটা যদি কম্পেয়ার করি তাহলে একটু বলেন তো কেউ যে আমাদের কোন অর্গানটা বেশি ভ্যালুয়েবল, হার্ট এবং কিডনি? হার্ট। স্যার হার্ট হবে, কারণ কিডনি দুইটা থাকে, একটা কিছু হলেও একটা দিয়ে চলা যায়, কিন্তু হার্ট তো একটা সিঙ্গেল। আচ্ছা, যদি যদি বলি যে হচ্ছে হলো হার্ট এবং লিভার, লিভার তো একটা থাকে। স্যার হার্ট, ওটা হার্ট ফেলে দিলেও আবার এটা পড়া যায়। স্যার এখানেও হার্ট আসবে, কারণ এখানে যদি লেভারে কোনো সমস্যা হয়, লিভার হার্ট বেশি ইম্পর্টেন্ট, কারণ লিভার হচ্ছে হার্ট লিভার।
যে আচ্ছা। লিভার তৈরি হয় যদি অপারেশন করা হয় ও আবার নিজের আকৃতিতে ফিরে যাবে কিছু মাসের বা কিছু এর মাধ্যমে ফিরে আসে। জি 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 জি, থ্যাংক ইউ। এইবার আসি, ইয়াসিন স্যারের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসি, প্রথম নিউজটাই। আর মানে এটা সর্বশেষ গবেষণা থেকে যেটা বলতেছে, আমরা মেডিসিনে যাচ্ছি, আমরা ম্যানেজমেন্টটাকে দেখে নিই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সপ্তাহে 2 বার শারীরিক সম্পর্ক, গবেষণায় দেখা গেছে স্ত্রীর সঙ্গে যারা মাসে একবার শারীরিক সম্পর্ক করে থাকেন তাদের তুলনায় যারা সপ্তাহে 2 বা তার বেশি বার শারীরিক সম্পর্ক করেন তাদের হার্ট বেশি সুস্থ থাকে। আমেরিকার জার্নাল অফ কার্ডিওলজির মতে শারীরিক সম্পর্ক হৃদযন্ত্রের ক্রিয়াকে নিরাপদ করে তোলে, যেভাবে পোশাক তাপমাত্রার হাত থেকে শরীরকে রক্ষা করে। ঠিক আছে? যারা অবিবাহিত আছেন তাদের জন্য একটা অ্যালার্ম। প্রতিদিন 1 কাপ আখরোট, আচ্ছা, প্রতিদিন 1 কাপ পরিমাণ আখরোট জাতীয় ফল খেলে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কার্যকর হয়ে ওঠে, কেননা আখরোট জাতীয় ফলে থাকে ওমেগা 3 নামের চর্বি, যা বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয় এবং এর ফলে দূষিত রক্ত নিয়মিত পরিসঞ্চালিত হয়ে হার্টের গতি স্বাভাবিক রাখে। ঘুম থেকে ওঠার পর অন্য কিছু খোঁজার আগে আপনার প্রয়োজন নিজের নাড়ি মেপে দেখা, কারণ এ সময় শরীর আবারও পুরো মাত্রায় কার্যক্ষম হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে, তাই হার্টও হয়ে ওঠে সচল। স্বাভাবিকভাবে পূর্ণবয়স্ক একজন মানুষের এ সময় নাড়ির গতি হবে মিনিটে 70 বার এবং তার চেয়ে কম। ডাক্তাররা জানিয়েছেন যদি সপ্তাহ ধরে এর ব্যত্যয় ঘটে তবে দ্রুত যোগাযোগ করতে হবে, মানে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, একটা সাধারণ কোশ্চেন আমরা জানি অবশ্যই, সেটা হচ্ছে যাদের হার্টের প্রবলেম আছে বা হাই বিপি তারা ওই যে ফিজিক্যাল এক্সারসাইজ, বিশেষ করে হার্টের প্রবলেম যাদের আছে, ফিজিক্যাল এক্সারসাইজ তখন তারা সকালে করবে নাকি আফটারনুন করবে বা ইভিনিং করবে? স্যার বিকেলে করবে। কারণ স্যার একদিন আপনি বলছিলেন যারা হার্টের সমস্যা তারা যেন বিকেলে হাঁটে, সকালে না হাঁটতে। গুড, ভেরি গুড। কারণ কারণ হার্টটা সচল হতে সময় দিতে হবে, ঠিক আছে? সকালে উঠেই হার্ট তো ইনফরমেশন আছে। জি স্যার। আর ঘুম থেকে উঠে হাঁটা যাবে না। জি স্যার। তত 15 সেকেন্ড বসে থাকতে তারপরে হাঁটা শুরু। মানে আপনি বাথরুমে গেলে 15 সেকেন্ড পরে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিশ্বে দূষিত বায়ুর পরিমাণ বেড়েছে। আবহাওয়াবিদদের ভাষ্যমতে শীতকালে সকালের দিকে বাতাসে দূষিত পদার্থের পরিমাণ বেশি থাকে। সাধারণত বাতাসে থাকে অতিরিক্ত ধাতব পদার্থ নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে স্কন্ধদেশে ধমনীর প্রাচীরকে আরো পুরু করে তোলে, যে কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়। বিশেষ করে দেখবেন ইদানিং যেটা আমার খুব মানে বিরক্তিকর লাগে, রাস্তায় হাঁটতে গেলেও আশেপাশে যেভাবে আবর্জনা ময়লার স্তূপ, ওই দুর্গন্ধেই তো মানে সুস্বাস্থ্য থেকে দুঃস্বাস্থ্য হয়ে যায়। এই জন্য এই ধরনের যেখানে তীব্র গন্ধ বা যেখানে গার্বেজ, এইসব জায়গায় একটু এড়িয়ে চলা বা এগুলো থেকে সচেতন থাকা। আচ্ছা, এখন বলা হচ্ছে আলু কিংবা কালাই জাতীয় যে খাবারের চেয়েও গুটিযুক্ত ফলধারী লতা যেমন শিম, বরবটি রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই প্রতিদিনের খাবারের তালিকায় এগুলো রাখতে পারেন ওষুধ বিবেচনায়। আচ্ছা, তারপরে হচ্ছে ডিমের ক্ষেত্রে নতুন একটা লেটেস্ট তথ্য দিয়েছে ব্রাজিলের গবেষকরা। যারা বলছেন বেশি বেশি ডিম খেলে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে, সেটা ঠিক নয়, কেননা ব্রাজিলের গবেষকরা জানিয়েছেন ডিমের কুসুমে থাকা ভিটামিন ই, ভিটামিন B12 এবং ফলেট করোনারি আর্টারিকে পরিষ্কার রাখে। তবে কেউ যদি দিনে 4টি করে ডিম খেতে থাকেন তবে তাকে এসব গবেষণার কথা ভুলে যেতে, মানে বেশি খাওয়া যাবে না, এটা আবার পরিমাণ মতো। আচ্ছা, এটা একটা দৌড়াতে হবে ঠিকমতো, রানিং বা ওয়াকিং যাই বলি, যা মিল আছে, ট্রেডমিল আছে, এটা একটা সাধারণ তরিকা। তবে হার্ট ভালো রাখতে হলে প্রতিদিন কমপক্ষে 3 কিলোমিটার করে দৌড়ানোর উপদেশ দিয়েছেন চিকিৎসকরা। এক্ষেত্রে দৌড় শুরুর আগে এবং শেষে হার্ট রেটের সংখ্যা লিপিবদ্ধ করা অনুরোধ জানিয়েছেন। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে শ্বাসের গতি নিয়ন্ত্রণ। স্যার আমাদের আব্দুল হান্নান স্যার হাত তুলেছেন।
জি আব্দুল হান্নান স্যার বলেন স্যার। জি স্যার, এই বিশেষ করে এখন বিভিন্ন ফলের সিজন চলছে, বিশেষ করে কিছুদিন আগে গেল আনারস, আর এখন চলছে আমের। আম খাওয়ার কিরকম ইভেন্ট কিভাবে কি খাওয়া যাবে, কখন খেতে হবে, ফলটা কখন খেলে ভালো হয়? আচ্ছা যে এটা তো স্যার অঞ্চল ভেদে হবে, এটা সারা বাংলাদেশের জন্য এক না, অঞ্চল ভেদে তো লিস্ট দিয়ে দিয়েছে, তারপর পরে আমরা জেনে নিচ্ছি ইনশাল্লাহ স্যার। ওকে আচ্ছা, এখন বলা হচ্ছে যে ত্বকে সূর্যের আলো লাগাতে হবে প্রতিদিন 20 মিনিট করে। সূর্যের আলো সংস্পর্শে এলে শরীর নাইট্রিক অক্সাইডের উৎপাদন ক্ষমতা বাড়ে, যা রক্তচাপকে কমাতে কার্যকর ভূমিকা রাখে। তারপর বলছে নীরবতাকে প্রাধান্য দিতে হবে। হার্টে যাদের সমস্যা আছে, হার্টের সমস্যার সঙ্গে উচ্চ ডেসিবেলের শব্দের বেশ যোগ রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন বাড়ি থেকে দূরে প্রতি 10 ডেসিবেল শব্দের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার হার্ট অ্যাটাকের পরিমাণও বাড়তে থাকে 12% হারে। অর্থাৎ যেখানে বেশি সাউন্ড আছে, বেশি লাইট আছে, এই জায়গাগুলো আমাদের একটু চলা, অ্যাভয়েড করে চলা। তারপরে হচ্ছে চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার থেকে থাকা, দূরে থাকা। যেসব পা বেশি সেগুলো না খাওয়া, যেমন চিংড়ি থেকে দূরে থাকা। তারপরে হচ্ছে মশলা জাতীয় খাবার কম খাওয়া বা অ্যাভয়েড করা। তারপরে এখানে একটা কথা বলতে, সামাজিক যোগাযোগ মানে কমিউনিকেশনটা যার যত স্ট্রং থাকবে তার হার্ট তত ভালো থাকবে। একা বা একজনের সাথে কথা বলুন, হাত মেলান, জড়িয়ে ধরুন এবং আরো বেশি সামাজিক হতে চেষ্টা করুন নিজের স্বার্থেই। আচ্ছা, তারপরে হচ্ছে সবজি খাওয়ার কথা বলা হয়েছে ব্যাপক হারে। বলা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন যাতে খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত 2-1টি শাক পাতা থাকে, তাদের হৃৎপিণ্ড অন্যদের তুলনায় 12% বেশি সবল থাকে, তাই শাকাহারী হয়ে উঠতে উৎসাহ যোগানো হয়েছে। হাসি খুশি থাকার কথা বলা হয়েছে। বলছে হাসি খুশি আর প্রাণবন্ত মুখাভাব শুধু স্টাইল বা ফ্যাশন আইকনও আপনাকে করে তুলবে না, বাড়িয়ে দেবে আপনার নীরব থাকার প্রবণতাও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন প্রাণবন্ত উপস্থিতি আপনার অবসাদ ও অভ্যন্তরীণ প্রদাহকে ছুটি দিয়ে দেবে এবং অলিন্দ নিলয়ের প্রকোষ্ঠকে সুঠাম রাখবে। তারপরে সবজি খেতে হবে এবং সেটা রঙের ব্যাপার আছে। রঙিন সবজি বা তরি তরকারির প্রতি আগ্রহ বাড়াতে রঙিন সবজি, কেননা কমলা বা সবুজ রঙের প্রতিটি সবজি আপনার রক্তচাপকে অনিয়মিত প্রবাহের হাত থেকে সুরক্ষা দেবে, যা হৃদযন্ত্রের ক্রিয়া কার্যকারিতার জন্য বেশ উপকারী। তারপরে সাইকেল ব্যবহার করুন, ঘরে কিংবা বাইরে সাইকেল আরোহণ চর্চায় বাড়িয়ে দিন। প্রতিদিনের বাহন হিসেবে সাইকেলকে যদি গ্রহণ করে থাকেন তাহলে তো কথাই নেই, কিন্তু যদি তা না হয় তাহলে ঘরের ব্যায়ামে প্রাধান্য দিন, সাইকেলিং করুন ইত্যাদি ইত্যাদি। সাইকেলিং হৃদযন্ত্রের সতেজ রাখে। যেমন আমি অবশ্য এখন বিকালে সাইকেল ইউজ করি, সকালে মোটরসাইকেল ইউজ করি, এই আর কি। এই হচ্ছে সাধারণ একটা চিপ ছিল। এবার আমরা দেখি মেট্রোমেডিকা কি বলে, এখন দেখি আমাদের রেপার্টরি কি বলে দেখি। রেপার্টরিতে জেনারেল হাইপারটেনশনে বেশ কিছু মেডিসিন আছে। অ্যাড্রিনালিনাম, তারপর অ্যামনমিউর, অ্যাম্ব্রাগ্রেসিয়া, ওরাম, ব্যারাইটাকার, ব্রায়োনিয়া, কোনিয়াম, ফেরাম, গ্রাটিওলা, ওপিয়াম, প্লাম্বাম, রাওয়ালফিয়া সার্পেন্টিনা। আমরা রাওয়ালফিয়া অনেকে ব্যবহার করে থাকি, মাদার টিংচার ইউজ করে থাকি, তবে একটানা রাওয়ালফিয়া মাদার টিংচার ইউজ করা উচিত নয়। আপনি প্রয়োজনে মাদার টিংচার দিয়ে পোটেন্সিতে করতে পারেন, লো পোটেন্সি ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ভ্যারেট্রাম, সেদিন ভ্যারেট্রাম ধারণ করে, তারপরে ভিসকাস অ্যালবাম। আচ্ছা, এখন যদি মনে করেন যে ব্রায়োনিয়া, হাইপারটেনশনের রোগীর কিভাবে ব্রায়োনিয়ার কমন যে সিমটম গুলো আসে সেই সিমটমটাই আপনি লক্ষ্য করবেন, চুপচাপ থাকবে, নড়াচড়া বা ইত্যাদি সেসব দিক থেকে। তারপরে তার পানি পিপাসা, এগুলো মোটামুটি দেখে আপনি কিন্তু ব্রায়োনিয়া সিলেকশন করতে পারবেন, আর আরো তো অনেক কিছু আছেই। আচ্ছা, ব্যারাইটাকার, ওই যে রোগীর যে অবস্থা ডরফিজম বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের যদি হয়, দুর্বল, ভোতা বুদ্ধি সম্পন্ন ইত্যাদি ইত্যাদি, তারপরে ডেভেলপমেন্ট অ্যারেস্টেড এই ধরনের থাকলে তখন ব্যারাইটাকার আপনি ইউজ করতে পারেন। ওরাম দুঃখ কষ্ট, ঠিক আছে, অনেক দুঃখ কষ্ট,
তারপরে শারীরিক অবসাদ থেকে শুরু করে মানসিক অবসাদ সবকিছু মিলিয়ে যদি তার ব্যাপক আকারে দেখা যায় আর সুইসাইডাল টেন্ডেন্সি থাকলে তো আরাম আপনি তখন চিন্তা করতে পারেন। কোনিয়ামের ক্ষেত্রে একটা সেটা হচ্ছে যদি বয়স্ক মনে করেন অবিবাহিত পুরুষ হয় বা অবিবাহিত নারী হয় এবং তাদের যদি হাইপার টেনশন হয় তাহলে কোনিয়ামের কথা চিন্তা করতে পারেন। তারপরে হচ্ছে ক্লাইমেট্রিক পিরিয়ডে অর্থাৎ যখন মেনোপেজ হয়ে যাওয়ার এই মুহূর্তে ওই সময় যদি তার কোনো প্রবলেমে তখন কোনিয়ামের কথা চিন্তা করতে পারেন হাইপার টেনশনের ক্ষেত্রে। ফেরাম ফেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ফেরামটা হচ্ছে সাধারণত এটা ব্লাডের কন্ট্রোল করে মেনটেন করে, সেই ক্ষেত্রে ফেরাম মেটালিকামও সে যদি প্লেথরিক হয় তারপরে দেখা যাচ্ছে যে তার যদি অ্যানিমিক পেশেন্ট হয় এসব ক্ষেত্রে অবশ্যই ফেরাম ইউজ করা যেতে পারে। গ্রাটিওলার ইয়েটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে গ্রাটিওলা একটা স্ট্রাকচার আমার মনে আছে, রুটি খেলে যাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে এক সিমটমে গ্রাটিওলা দিতে পারবেন আপনি। ওপিয়াম আমরা দেখি ওই যে ঘুম হয় না ঠিক মতো, তারপরে জেগে থাকার মতো অবস্থা, কিছু ভুল বকে, একটু মানসিক বিকার যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমরা তো ওপিয়াম চিন্তা করতে পারি, রাত জাগার ইএসটি থেকে শুরু করে। আচ্ছা, তারপরে হচ্ছে রাওয়ালফিয়া তো কমনলি আমরা ইউজ করে থাকি। জ্বালা যন্ত্রণা যদি থাকে, সিকালিকার পায়ের তলায় জ্বালা, হাতের তলায় জ্বালা, বিশেষভাবে জ্বালা যদি থাকে মানে ভায়োলেন্ট পর্যায়ে তখন সিকালিকার আমরা ইউজ করতে পারি। শাম্বুক আছে শীত প্রধান মানে শীত প্রবণ যদি পেশেন্ট হয় সেই ক্ষেত্রে যদি তার ওই যে নাক বন্ধ টন্ধ থাকা থেকে শুরু করে এই ধরনের ইয়ে থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা শাম্বুকাস ইউজ করতে পারি। আর ভ্যারেট্রামের বৈশিষ্ট্যটা যে কোনো একজন বলবেন, কারণ ভ্যারেট্রাম সেদিন স্যার সুন্দর করে পড়িয়েছে। ভ্যারেট্রাম এলবের কি বৈশিষ্ট্য দেখে আমরা ভ্যারেট্রাম চিনবো? আমরা ভ্যারেট্রামের কি ঘাম হবে কেমন, কি ঘাম হবে কি গরম না ঠান্ডা? ঠান্ডা ঘাম হবে কপালে, ঠান্ডা ঘাম হবে, বাতাস চাইবে, শরীর দুর্বল হয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। এই অবস্থায় আমরা ভ্যারেট্রাম অ্যালবাম ইউজ করতে পারি, ভিরিডি না কিন্তু। ভিসকাস অ্যালবামও আমরা এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যাই হোক, তো আমি কমনলি এখানে যদিও বেলোডোনাটা নেই, আমি বেলোডোনা থার্ড গ্রেডে আছে, বেলোডোনা ইউজ করে থাকি। আর গ্লোনোনাই বেশি লং না, মোটামুটি ইয়ে করার জন্য। আর কনস্টিটিউশনাল মেডিসিন আর লাইফ স্টাইল যদি সে ইয়ে করে তাহলে হাইপার টেনশনের যে প্রবণতা প্রিভেন্ট করা যেতে পারে, সেই সাথে হাইপার টেনশনের মোটামুটি ভালো থাকা যেতে পারে। আর হচ্ছে রোগ সম্পর্কে আমাদের প্রগনোসিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা দরকার। যেমন আজকে একজন রোগী ফোন দিয়েছিল, তার ক্রেটানাইন 8 পয়েন্ট সামথিং, তার ইয়ে অ্যাটেন্ডেন্ট তার ছেলে মনে হয়, তো বললো যে এই অবস্থায় আমার ডাক্তার ডায়ালিসিস করতে বলছে, কি আপনার চিকিৎসা দেন কেন? আমি বলে চিকিৎসা দিই কিন্তু রোগ সারবে না, ফোনেই বলে দিয়েছে রোগ সারবে না, তবে যে পর্যায়ে আছে তার থেকে আস্তে আস্তে কমানো যেতে পারে, বা দেখা যা আছে তার থেকে আর বেশি হবে না, এইটা চেষ্টা করে দেখা যেতে পারে। তবে আসার সময় সকল রিপোর্ট এবং প্রেসক্রিপশন নিয়ে আসবেন, এই আর কি। তো সুতরাং রোগের প্রগনোসিস সম্পর্কে জানতে হবে। আমরা তো সব রোগ সারিয়ে দিচ্ছি ফেসবুকেতে বা ইউটিউবে, তাই দেখি। তো এইসব প্রতারণার ফাঁদে না পড়ে রোগ সম্পর্কে আমাদের জানা দরকার। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। পরের কথা বলে দিলাম সব নিজের মুখ দিয়ে। জি, ধন্যবাদ সবাইকে। স্যার একটু অনুরোধ ছিল স্যার, রাওয়ালফিয়ার কিছু লক্ষণ যদি একটু বলতেন, সিমটম। কোনো লক্ষণ নেই, প্রেশার বেশি হলে রাওয়ালফিয়া, এত লক্ষণ খুঁজে খুঁজে। ঠিক আছে, হাইপোতে না কিন্তু, হাইপোটেনশন না, হাইপার টেনশনে। এই তো লক্ষণ। চোখের গোড়া চর্বি জমবে, দেখবেন রাওয়ালফিয়ার রোগী আস্তে আস্তে চোখের গোড়া চর্বি জমবে। ঠিক আছে, চোখের পাতা, নিচের পাতা আস্তে আস্তে মোটা টাইপের হবে। বেশি যদি ইয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এপিসও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই তো। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয়
রাউলফিয়াতে আপনার ব্লাড প্রেশারের সাথে যদি হার্টের সমস্যাও থাকে তাহলে রাউলফিয়া নাকি ভালো কাজ করে। জি আলহামদুলিল্লাহ, জি থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের ক্লাসগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে, অনেক কিছু জানতেও পারি। তো সময় অনেক কম, আজকে এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ শুরু করছেন আপনারা, আমার খুব এনজয় করছি আসলে ক্লাসটা। তো আমি সংযোজন করার মতো কিছু নেই, এমনি দু চারটা কথা বলি, যদি আপনাদের কাজে লাগে আর কি লাগাতে পারেন সেই সুবাদে দুইটা কথা বলা। একটা হচ্ছে, প্রথম শুরু করি এইভাবেই যে আপনারা ইন্ডিয়ান একটা মুভি আছে 100% লাভ, দেখছেন কিনা আমি জানি না। তো সেখানে নায়ক যিনি উনি বাম পাশে হার্টকে দেখায় ওই 100% লাভে। তো আজকে ক্লাসটা সেই 100% লাভ নিয়ে শুরু হয়েছে। আর আবাল বিদ্যা বনিতা একদম শিশু থেকে শুরু করে একদম সব বয়সের আমরা এখানে আজকে ক্লাসে যারা আছি, আমাদেরকে যদি বলা হয় যদি একটা হার্টের ভালোবাসা চিত্র আঁকার জন্য, একটা হার্টের ছবি আঁকার জন্য, আমরা সবাই একদম চোখ বন্ধ করে এঁকে দিতে পারবো, আঁকাও লাগবে না। যদি বলে যে 2 হাতে দেখাও আঙ্গুল দিয়ে, আমার একটা ছোট বেবি আছে 5-6 বছরের, ও দেখায় বাবা এইভাবে করো। তো এটা একটা একদম ইম্পর্টেন্ট, এই জন্য সবাই জানে হার্টের বিষয়টা, সবাই জানা। আমরা যারা সরকারি চাকরি করি হসপিটালে, আমাদেরকে গভর্নমেন্ট ট্রেনিং করায় প্রতি বছর নন কমিউনিকেবল ডিজিজ, এটা নিয়ে ট্রেনিং করায়, প্রত্যেক বছরই ট্রেনিং করি আমরা। আগেরকার দিনে স্বাস্থ্য WHO সবসময় টেনশনে ছিল কমিউনিকেবল ডিজিজ নিয়ে। তো ভ্যাকসিনের কারণেই আজকে আমাদের দেশে এরকম আপনার কমিউনিকেবল ডিজিজ গুলা অ্যাভেলেবেল না, অনেকগুলা হ্রাস পাইছে, এবং বাংলাদেশ অনেকগুলা কমিউনিকেবল ডিজিজ একদম নাই এরকমও আছে অনেকগুলা ডিজিজের, যেমন ফুলিও বাংলাদেশে পাওয়া যায় না এখন আর এরকম। আজকে WHO সারা পৃথিবী আজকে অস্থির একটা ডিজিজ নিয়ে, একটা রোগ নিয়ে সারা পৃথিবী অস্থির, এবং সেখানেই হোমিওপ্যাথির জয়যাত্রা। আপনাদের জন্য সুখবর, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, যারা স্টুডেন্ট, সবার জন্য এইখানেই এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করছেন আর কি হোমিওপ্যাথির জন্য, সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আজকে সারা পৃথিবী এটাকে কন্ট্রোল করতে পারতেছে না, সবার মাথা ব্যথা এটা নিয়ে। আজকে থেকে 40-50 বছর, 30-40 বছর আগেও এরকম ঘুমের ভিতরে মানুষ মারা যেত না এত বেশি। আজকে থেকে 20-30 বছর আগেও ডায়াবেটিস এত বেশি কমন ছিল না, ঘরে ঘরে ছিল না, এবং সামনের দিনগুলো আরো খারাপ হবে। তো সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু নন কমিউনিকেবল ডিজিজ, এই হাইপার টেনশন একটা নন কমিউনিকেবল ডিজিজ, এবং এটা এমন কোন ঘর বাদ নেই মনে হয় হাইপার টেনশন একজনের নেই, একজন না একজন আছেই। তো এটা এরকম একটা ইম্পর্টেন্ট, এবং আমি এটাকে ইমার্জেন্সিও মনে করি। হাইপার টেনশনের কারণে অনেকগুলা রোগ হয়, অনেক সমস্যা হয়, এবং মানুষ মারাও যায়। এই জন্য এটা একটা ইমার্জেন্সি। তো সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে, হসপিটালে আমাদের ট্রেনিং গুলোতে, আমাদের লোকাল ট্রেনিং এ বলা হয় যে, আবার ঢাকায় যখন ট্রেনিং করে সেখানে বলা হয় যে 30 বছরের ঊর্ধ্বে যত রোগী আপনার কাছে আসবে তাদের জন্য প্রেসার মাপা হয়। তো এটা আমাদের কমতি, আমরা যারা বেশি রোগী দেখি ওরা বিরক্ত হই। প্রেসার মেশিন দেখলে ভালো মানুষটাও আসি বলে স্যার আমাকে একটু মাপে দেন, খারাপটাও আসি বলে আমাকে একটু মাইপা দেন, ছোট বাচ্চা একটা নিয়ে আসে বলে যে আমার বাচ্চাটা একটু প্রেসারটা মাইপা দেন। তো ডাক্তার সাহেব একবার চেয়ার থেকে উঠা বসা, এটা খোলা লাগানো, এটা আসলে বিরক্তকর একটা আমার কাছে লাগে। আমি হসপিটালে লুকে রাখি প্রেসারের মেশিন, যে কেউ আসে শুধু বিরক্ত হয়, এবার রুগী দেখবো নাকি প্রেসার মাপবো, মানুষের বিরক্তকর। তো এটা আপনারা করবেন না আর কি, এটা আমার জন্য আমার ডিসক্রেডিট, আপনারা এটা নেবেন না। আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের কাছে যত পেশেন্ট আসবে 30-এর ঊর্ধ্বে হলে, বয়স 30 ছুঁই হলে, 30 থেকে যত বেশি হোক, অবশ্যই তার আগে প্রেসারটা মাপবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা একটা ইমার্জেন্সি। আর প্রেসার মাপার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে খুব সাবধানের সহিত আর কি মাপতে হবে, কারণ হচ্ছে আমাকে সিস্টোলিক যে সাউন্ডটা ওটা আমাকে নিতে হবে কত আছে, এবং ডায়াস্টোলিক যে সাউন্ডটা আছে ওটা আমাকে শুনতে হবে। তো শুনতে গেলে আপনি যদি এক্সপার্ট না হন, সেখানে অনেকগুলো শব্দ হয়, হয় মেশিনের শব্দ হচ্ছে, না হয় বাইরের কোনো সাউন্ড আসতেছে, না হয় রুগী কুয়ামা করতেছে, কথা বলতেছে, আপনি প্রেসার মাপতেছেন, রুগী কথা বলতেছে। এই জন্য রুগীকে সবাই যদি বলা হয় যে আপনি একটু চুপ থাকেন, আমি একটু আপনার প্রেসারটা দেখি, খুব মনোযোগ দিয়ে যদি দেখেন,
তাহলে এক্স্যাক্টলি প্রেশারটা নেওয়া যাবে। এবং আপনি যদি অবহেলা করে আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে প্রেশার মাপান যে মেডিকেল সম্বন্ধে জানে না, তাহলে মিসগাইড হয়ে যাবেন, একটা ভুল মেসেজ তার কাছে চলে যাবে। এটার জন্য সবসময় খেয়াল রাখবেন আর কি, সিস্টোলিক কত থাকবে, ডায়াস্টোলিক কত থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। আর একটা জিনিস আজকে স্যারে জোরদার স্যার বললেন, হাইপার টেনশনের কারণে অনেকগুলা সমস্যা হয়, তার মধ্যে সিকেডি একদম কমন। আপনারা এই ইনভেস্টিগেশন দেন কিনা আমি জানি না, তবে এটা খুব জরুরি। যদি যে কোনো এজে হোক, 20 বছর হোক, 22 বছর হোক, যে কোনো এজে হোক, যদি প্রেশারটা অনেক বেশি থাকে, হাইপার টেনশনটা তার উপরে 200 থাকতে পারে, 180 থাকতে পারে, যা হোক, নিচেটা যদি এরকম 90, 95, 100 কাছাকাছি থাকে, অবশ্যই এই রোগীর একদম ফরজ মনে করবেন এই রোগীটাকে আমি অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা দিব। আমি জানতে চাবো যে তার কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা। হাইপার টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে সিকেডি, কিডনিতে সমস্যা হলেই এই হাইপার টেনশন আসতে পারে। তারপরে চিকিৎসা, চিকিৎসার বিষয়ে যে কথা, এটা আসলে কি এমন একটা ভালোবাসা নিয়ে কথা ক্লাস শুরু করছেন, এই ভালোবাসা নিয়ে মানুষের সারা জীবন ভালোবাসাবাসী থাকে। অন্যদিকে মানে এই হার্টের উপরে, এটার উপরে 3 বছরের ডিপ্লোমা করা হয় এমবিবিএস পাস করার পরে। তো আমরা ছোট্ট একটা ক্লাসে কিছু 2-1টা কথায় কিছুই হবে না, জাস্ট যেগুলো মনে আসতেছে স্যারও একটা আলোচনা করছে, আমি জাস্ট শুধু অ্যাড করে দিচ্ছি যে এটা একটা ইমার্জেন্সি কেস, এটাকে নিয়ে অবহেলা করা যাবে না, এটার কারণে মানুষের জীবন মানে হানি হয়, মানুষ মারা যায়, এটা নিয়ে আমরা একদম অবহেলা করব না। খুব সেন্সিয়ার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ মনে করে এই কেসটা আমরা দেখব, এই জন্য আসলে কথাগুলো বলা, আর কিছু না। তো যেটা বলা সেটা হচ্ছে আমি এটাকে খুব ইমার্জেন্সি মনে করি, আমি এটা চিকিৎসা খুব একটা করি না। ওইটা মানে আমি পারি না আসলে, আমি যদি না পারি সেটা তো আমি পারি বলতে পারবো না। আমি ইন্ডিয়াতে একটা সেমিনারে ছিলাম, তো সেখানে এনএচআই তে একটা ক্লাসে ছিলাম, আমি স্যারদের কাছে অনেক কথা বলছিলাম, সেখানে একটা কথা ছিল যে স্যার আমাদের অনার নেই বাংলাদেশে, আমরা যারা হোমোসেক্স আমাদের কাছে মানুষের মেয়ে বিয়ে দিতে রাজি না, আমি তখন বিয়ে করি নাই। তো স্যার সেখান থেকে একটা কথা বলছিল যে জিয়া এবার দেশে যাই একটা কথা শিখো, সেটা হচ্ছে না বলা শিখো, তুমি এটা পারো না, তুমি এটা জানো না, রোগীদের সাথে বলো। তো আমিও আমার রোগীদেরকে হাইপারটেনশন নিয়ে আসলে বলি যে আমি আমাদের এরকম কোনো ওষুধ আমার জানা নেই, আপনি যেটা খেয়ে ভালোবাসেন ওইটা খাবেন। কারণ হচ্ছে কি, এটা একটা ইমার্জেন্সি। আপনি আমাদের যে ওষুধগুলো দিচ্ছেন, এলিয়াম সেটেবাম দিচ্ছেন, গ্লোনিয়ন দিচ্ছেন, নেট্রামিড, আমিও দিই, সিমটোমেটিক ওষুধ দিই, কিন্তু এটা না আসলে কোনো জরিপ আমরা কেউ করতে পারি নাই কত পার্সেন্ট রোগী হোমিওপ্যাথি ওষুধ খেয়ে হাইপারটেনশন কন্ট্রোল রাখছে, এরকম কোনো নির্ভরযোগ্য কেস, নির্ভরযোগ্য কোনো কাগজপত্র, কাগজাদি সরকারিভাবে আমরা পাই না, আর বেসরকারিভাবেও কেউ কোনো জরিপ করে নাই। এই জন্য শুধু আমার ওষুধ দিয়ে আমি এটাকে আসলে এই রিস্কটুকু নিতে চাই না। সেটা যদি আমার বাবা হয়, সেটা যদি আমার মা হয়, আমি আমার মাকে কিভাবে হোমিওপ্যাথি ওষুধটা দিয়ে নির্ভর করবো যদি মা রাতে স্ট্রোক করে ফেলে, যদি মার অন্য কোনো সমস্যা হয়ে যায়। কারণ কি পরিমাণ সিস্টোলিক প্রেসার, হার্ট কি পরিমাণ পাম্পিং করতেছে, আর আপনার ব্লাড ভেসেলগুলোর ভিতরে কি পরিমাণ ব্লাড জমা আছে, কি পরিমাণ হার্ট যখন ডায়াস্টল করে মানে ফেরি থেকে ব্লাড গুলো আসার পরেও হার্টের বাইরে কি পরিমাণ রক্ত আছে, এখন এর মধ্যে যদি আমি ইমার্জেন্সি কন্ট্রোল করতে না পারি, এটা যখন তখন একটা বিপদ হতে পারে। এই জন্য আমি কেসটা আসলে চিকিৎসা করি না। তো করলেও বলি যে এই ওষুধের পাশাপাশি আপনি যে ওষুধটা খান ওটা খাবেন, এবং হঠাৎ করে বন্ধ করা যাবে না, আপনি ট্রাই করে দেখেন। যদি আপনি প্রতিদিন 2টা খান তাহলে একটা খেয়ে দেখেন, যদি আপনি প্রতিদিন একটা খান তাহলে হাফ করে খেয়ে দেখেন, যদি ইমপ্রুভ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ চলবে, পাশাপাশি আস্তে আস্তে কমাবেন। আর যদি দেখেন যে না কমে না, তাহলে আপনি যেটা খেয়ে ভালো আছেন আপনি ওটা খাবেন। আমি আসলে না করি না কখনো যে হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া যাবে না, এই কথা আমি কখনোই বলি না। তো আপনারাও আমার এই যুক্তিটা, এই কথাগুলা খেয়াল রাখবেন, তাহলে একটা মানুষের, একটা ফ্যামিলির মানুষগুলা বেঁচে যাবে, ভালো থাকবে। আমাদের টার্গেটও হচ্ছে মানুষগুলোকে ভালো রাখা, যতদিন থাকে মানুষগুলো ভালো থাকুক, ফ্যামিলিগুলো ভালো থাকুক। তো এটা হচ্ছে একটা নন কমিউনিকেবল ডিজিজ, এটাকে আমাদের সবাই মিলে নতুন করে গবেষণা করতে হবে, দেখতে হবে, তারপরে বলা যাবে যে আমাদের এই ওষুধ খেয়ে রোগী 100% ভালো হয়। এছাড়া এটা চিকিৎসাটা আসলে রোগীদের সামনেই আমি বলি, আপনারাও চেষ্টা করবেন বলার জন্য। আর যদি মনে করেন যে না আপনার কনফিডেন্ট আছে যে এটা দিয়ে আমি ভালো করি, তাহলে আপনি আমাদেরকে সহ এটা শিখান, আমাদেরকে ট্রেনিং দেন, আমাদেরকে কাগজপত্রগুলো আপনাদের দেন, আমরা শুরু করবো এভাবে ইনশাআল্লাহ। তো এ হচ্ছে স্যার আমার কথা। আর এত বড় ক্লাস, এত বড় টপিকস নিয়ে এত বেশি কথা
স্টাডি না করে বলার মতো যোগ্যতা স্যার আমার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ, এটা আপনার বদান্যতা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা বিষয় একটু বলছিলাম স্যার, দারুণ একটা আপনি সংযোজন করেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বলছিলাম স্যার, আপনি যে অঞ্চলে বসবাস করেন আসলে ওই অঞ্চলের এনভায়রনমেন্ট এবং হিউম্যান বিহেভিয়ার উপর ডিপেন্ড করে স্যার অনেক সময় মেডিসিন হয় না স্যার? আমি দেখছি স্যার, আমি হিলে আজকে 10 বছর আমার এখানে পোস্টিং। তো হিলে আমাদের ম্যাথমেটিকাতে আসলে কোনো মেডিসিন এরকম নাই, হিলের জন্য এরকম মেডিসিন নাই। তবে এখানে কিছু কেস আছে কমন। এখানে কিছু কেস কমন বলতে কি, এখানকার মানুষগুলো অ্যালকোহল বেশি নেয়, এই জন্য এখানকার মানুষের লিভারের ডিজিজটা বেশি পাওয়া যায়। সিকিডি রোগীগুলা এখানে বেশি পাওয়া যায়, লিভার আর সিকিডি। এই কেসটা, এই দুটো কেস, স্ট্রোক, এই কেসগুলা, হার্টের রোগগুলা এখানে বেশি। তো সেই সুবাদে এখানে যে কমন মেডিসিন গুলো আছে আমাদের, সেই মেডিসিন গুলো আসলে কাজ করে সিমপ্টোমেটিক, স্পেসিফিক কোনো ওষুধ আসলে এখানে জন্য আমি 10 বছর মিলাতে পারিনি আর কি। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, যেমন এই যে অঞ্চল ভেদ, আপনি যেমন ওখানে হিউম্যান নেচার যেমন মানুষ এই যে বললেন যে অ্যালকোহল গ্রহণ করে, তাহলে অ্যালকোহল গ্রহণ করলে ওই অঞ্চল মানুষের ভিতরে নাক্স বলেন বা এই ধরনের যে মেডিসিন গুলো আছে, এই ধরনের মেডিসিন ব্যবহারের প্রবণতা বাড়বে বেশি। তারপরে আমি খুলনা অঞ্চলে যখন ছিলাম তখন দেখেছি ওখানে ন্যাক্টামিউরের পেশেন্ট যেন একটু বেশি পাওয়া যায়, এই আর কি স্যার। তাছাড়া সিমটম তো অবশ্যই, আর স্পেসে আলাদা তো হতেই পারে। যেমন মিডল ইস্টে যে তাপমাত্রা, বাইরে বেরোলে 40 থেকে 45 ডিগ্রি, আবার ইউরোপে মাইনাস। তো সুতরাং নেচার তো আলাদা হবেই মেডিসিনের বা ব্যবহারের। এজন্য দেখবেন আমাদের বেশিরভাগ মেডিসিন গুলো কিন্তু শীতকাতর মেডিসিনের সংখ্যা বেশি, কারণ যে মেডিসিন গুলো ইউরোপে প্রুভ হয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একেবারে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। কারণ কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারে।